হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ইন্দ্রাণী ম্যাম। বিবর্ণ এডুকেশন ইনস্টিটিউশনে তোমাদের স্বাগত। আজকে চলে এসেছি জীবনবিদ্যারই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি আলোচনা করব বিভিন্ন বিজ্ঞানী এবং তাদের বিভিন্ন আবিষ্কার নিয়ে। তা আজকে যে আবিষ্কারগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেগুলো জীবন বিজ্ঞানের ওপর ভিত্তি করে। আজকে আমি পদার্থ বিজ্ঞানের ওপর দিয়ে করব না। আজকে আমি জীবন বিজ্ঞানে যে সমস্ত তথ্য আবিষ্কার হয়েছে এবং যারা সেগুলো আবিষ্কার করেছেন সেগুলো নিয়েই আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে চলো শুরু করে দেওয়া যাক। প্রথমেই আসছে রবার্ট হুক। রবার্ট হুক কি না, উনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। দেখো এখানে দিয়েছি যে বোতলের ছিপি বা কর্কের পাতলা ছেদ থেকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করার সময় তিনি একটা, আসলে কিরকম বলো তো, আমি তোমাকে বলেই দিচ্ছি। এরকম কর্কের ছিপি মানে এরকম কাঠের কর্কের ছিপি হয়, এবং মৌচাক যেমন হয়, মৌচাকে যেরকম সেল থাকে না, সেরকম খণ্ড খণ্ড জিনিসটা আবিষ্কার করেছিলেন এবং নাম দিয়েছিলেন হচ্ছে সেল বা কোষ। কিন্তু তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু ছিল মৃত কোষ। তিনি যে কোষটা আবিষ্কার করলেন সেটা কিন্তু মৃত কোষ, জীবন্ত কোষ না। জীবন্ত কোষ আবিষ্কার করেন লিউয়েনহক। এই লিউয়েনহক আরো অনেক কিছু আবিষ্কার করেছেন, সে নিয়ে আমরা আসবো। তোমরা আপাতত মনে রাখবে যে প্রথম কোষ আবিষ্কার করেছেন হচ্ছেন রবার্ট হুক। পরীক্ষায় উল্লেখ থাকবে, যদি জীবন্ত কোষ থাকে তাহলে লিউয়েনহক, আর যদি এরকম থাকে যে প্রথম কোষকে আবিষ্কার করেছেন তাহলে রবার্ট হুক। আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, ওটাও কিন্তু উনি আবিষ্কার করেছেন। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি যে এই যে 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টে যে প্রথম কোষ উনি আবিষ্কার করেছেন এবং তার সাথে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রও কিন্তু রবার্ট হুক আবিষ্কার করলেন। নেক্সট, স্লাইডেন অ্যান্ড সোয়ানকে কোষ তত্ত্ববিদের জনক বলা হয়ে থাকে। কোষবিদ বা কোষ তত্ত্ব, এই মতবাদ যেটা, সেটাই কিন্তু উনি প্রমাণ করেছিলেন। এইখানে দেখো আমি দিয়েছি যে কোষবাদ কি বলছে, যে কোষ জীবদেহের গঠনমূলক এবং ক্রিয়ামূলক। অবশ্যই সেলই যদি না থাকে তাহলে সেল ডিভিশন করতে হবে, কলা বা টিস্যু এগুলো করতে হবে। আর সেল ডিভিশন না হলে বৃদ্ধি, জনন এগুলো কোনো কিছুই হবে না, সবটাই থেমে যাবে। তাহলে প্রথম আগে জিনিস যাওয়ার দরকার তা হলো কোষ। প্রতিটি জীবদেহেই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। কেউ হয় এককোষী প্রাণী যেমন অ্যামিবা, আবার বহুকোষী প্রাণী যেমন আমরা মানুষ। ঠিক আছে, এবার এককোষী বহুকোষী মানে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, এইভাবে ভাগ হচ্ছে। জীবদেহের জীবনযাত্রা শুরু হয় একটি মাত্র কোষ থেকেই প্রথম জীবনযাত্রা শুরু হয়েছিল। এবং কোথায় বলো তো প্রথম জীবনের সূচনা হয়েছিল? সমুদ্রের জলে। দেখবে ওই অভিব্যক্তি অভিযোজনের একটা পার্টে আছে, আমি ওই অধ্যায়টা তোমাদেরকে পড়াবো, তোমরা ক্লাসে দেখতে পাবে। এটা পেড ব্যাচের কাছে তোমরা দেখতে পাবে যে মাইক্রোস্ফিয়ার বা প্রোটোসেল, ওপারিন হ্যালডেনের মতবাদ, সেখানেই থাকবে যে সমুদ্রের জলেই কিন্তু প্রথম জীবনের উৎপত্তি ঘটেছিল। ঠিক আছে, চলো নেক্সট, ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএ অণুর দ্বিতন্ত্রী নকশা, যেটাকে বলা হয় থাকে ডবল স্ট্যান্ডার্ড, লিখে দিচ্ছি, যেটাকে বলা হয়ে থাকে ডবল স্ট্যান্ডার্ড মডেল, ওটা কিন্তু ওরা আবিষ্কার করেছিলেন। এবং বিভিন্ন ডিএনএ অণু সজ্জা, ডিএনএ জানো তো, ডিএনএ এর ফুল ফর্ম কি? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। এবং মনে করা হয় প্রথমে কিন্তু আরএনএ আবিষ্কার করা হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল, যেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড। আবার তারপরে কিন্তু ডিএনএ আবিষ্কৃত হয়েছিল। এই যে ডবল হেলিক্স আমি বলছি, আসলে ডিএনএটা না এইরকম সিঁড়ির মতো করে থাকে, ঠিক এইরকম। এই যে ডবল হেলিক্স মডেলটা না ঠিক এইরকম সিঁড়ির মতো করে থাকে। এবং সেখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এইগুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড, কখনো ডবল বন্ড কখনো ট্রিপল বন্ড, এই বন্ড করে থাকে। ঠিক আছে, নেক্সট, হারগেমন খোরানা। তিনি কি আবিষ্কার করেন না, তিনি জেনেটিক কোড আবিষ্কার করেন।
তিনি জেনেটিক কোড আবিষ্কার প্রমাণ করেন অজৈব বা জৈব রাসায়নিক পদার্থ থেকে ডিএনএ কুণ্ডলী তৈরি করা হয় এবং এটি প্রাণ সৃষ্টির আদি উপাদান। আচ্ছা, জেনেটিক কোড জিনিসটা কি? জেনেটিক কোড মানে হচ্ছে যে কিছু বার্তা বা সাংকেতিক বার্তা যেটা এই জেনেটিক বা ব্যবস্থার মাধ্যমে প্রোটিনে রূপান্তরিত হয়। সোজা ভাষায় এটাকেই বলা হয় বার্তাটা প্রোটিনে রূপান্তরিত হবে, এই ব্যাপারটাকেই বলা হয় থাকে জেনেটিক কোড, এবং এটা আবিষ্কার করেছিলেন হরগোবিন্দ খুরানা। নেক্সট, ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন যিনি না দ্বিপদ নামকরণ বা ট্যাক্সোনমি বলা যেতে পারে, দ্বিপদ নামকরণ বা ট্যাক্সোনমি এর প্রধান জনক। এই ট্যাক্সোনমি কি? সোজা ভাষায় বলা যেতে পারে ট্যাক্সোনমি হচ্ছে একটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্ভিদ বা প্রাণী তাদেরকে নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে পৃথকীকরণ করা বা গণ প্রজাতি এইগুলোতে ভাগ করা। এই যে হোমো স্যাপিয়েন্স মানুষের এই যে সায়েন্টিফিক নাম, এটা তো নির্দিষ্ট গণ প্রজাতিতে করে ভাগ হয়েছে। এবার এই যে গণ প্রজাতি জিনিসটা কিভাবে যে এসেছে, হায়ারার্কি ব্যাপারটা, সেটা বোঝার জন্য তোমাদের ক্লাস করতে হবে, পেড ব্যাচে ক্লাস করতে হবে। আপাতত যেটুকু বোঝানো যায় আমি বলছি যে ট্যাক্সোনমি মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী তাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য নিয়ে তাদের যে নির্দিষ্ট গণ প্রজাতিতে এই যে পৃথকীকরণ করে সেখানে অন্তর্ভুক্ত করা, এইটাই হচ্ছে ট্যাক্সোনমি, এবং যার আবিষ্কর্তা হলেন ক্যারোলাস লিনিয়াস। ওকে, আইভান পাভলভ উনি আবিষ্কার করলেন কি? শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এবার প্রতিবর্ত ক্রিয়া ব্যাপারটা কি? ধরো তোমার চোখে খুব উজ্জ্বল আলো পড়লো, তোমার কি হবে? চোখটা বন্ধ হয়ে যাবে। কিংবা তোমাকে মশা বা পিঁপড়ে তোমার সঙ্গে সঙ্গে হাতটা সেই পজিশনে চলে যাবে, বা তোমার পায়ে কোনো কাঁটা ফুটেছে, সঙ্গে সঙ্গে পাটা সেখান থেকে উঠে আসবে। পাটা যেই সেই কাঁটার সংস্পর্শে আসবে সঙ্গে সঙ্গে পাটা উপরের দিকে উঠে আসবে। এই যে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, যেখানে কিন্তু আমাদের মস্তিষ্ক সারা দরকার হচ্ছে না, মানে মস্তিষ্ক কখন আমাকে বলবে, আজ্ঞা দেবে, সেই আমি তখন তার আজ্ঞা বহন করব, সেই সময় দেবে না, তার আগেই সে সেই কাজটা করে ফেলবে। এবং এই প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণ কিন্তু সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই যে তাৎক্ষণিক ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে শর্ত সাপেক্ষ এই প্রতিবর্ত ক্রিয়া। এবার প্রতিবর্ত ক্রিয়া দু রকমের হয়, একটা হচ্ছে অর্জিত, আর একটা হচ্ছে যেটা তোমার বরাবর হয়ে আসে, যেটা আমি তোমাদের বললাম যে যেটা দরকার হয় না, মানে শিখতে লাগে না, কিন্তু শর্ত সাপেক্ষটা তোমাকে শিখতে লাগে। যেমন ধরো সাইকেল শেখা তোমাকে শিখতে লাগবে, গান শেখা, তারপর সাঁতার শেখা। এই পরীক্ষাটা হচ্ছে কি, আমি ছোট করে বলে দিই, উনি দীর্ঘদিন একটা কুকুরকে খাবার দেওয়ার সময় একটা শব্দ করতেন, ঘন্টা বাজাতেন। এবার ও কুকুরটা কি জানতো না, ঘন্টা বাজালেই আমি খাবার পাবো। ঠিক আছে, ওর কি লালাক্ষরণ হতে থাকতো খাবার দেখে। এইবার উনি কি করলেন, উনি শুধু ঘন্টা বাজালেন কিন্তু খাবার দিলেন না। দেখলো কুকুরটা কিন্তু খাবার দেখেনি, তার সত্ত্বেও কিন্তু ওর লালাক্ষরণ হচ্ছে। তার মানে কি, এটা একটা প্রতিবর্ত ক্রিয়া, মানে ঘন্টা বাজলেই আমি খাবার পাবো, খাবার দেখতে পাই নেই, খাবারটা সে দেখতে পাচ্ছে না, কিন্তু ও জানে যে ঘন্টা বাজলেই খাবার আসবে। খাবার না দেখা সত্ত্বেও তার যে লালাক্ষরণ হচ্ছে, এইটাই হচ্ছে একটা প্রতিবর্ত ক্রিয়া। যদি সোজা ভাষায় তুমি দেখো, যে তুমি যদি রোজ একটা নির্দিষ্ট সময় আহার গ্রহণ করো, ধরো ঠিক রাত্রি 10টার সময় তুমি রোজ খাবার খাও, 10টা বা 10টা 10-15, এইবার ওই সময়টা যদি পরদিন এরকম 3-4 দিন ধরো তুমি এরকম সময় খাচ্ছ, পঞ্চম দিনে গিয়ে দেখবে তোমার কিন্তু ওই সময় খিদে পাচ্ছে, এবং যখন ওই সময় খাবারটা তুমি পাচ্ছ না, তোমার অস্থির লাগছে, মনে হচ্ছে না আমার খুব খিদে পাচ্ছে, ঠিক ওই সময়টা। কিংবা তুমি যে সময় ঘুম থেকে ওঠো, ধরো সকাল 7টা বা 8টায় ঘুম থেকে ওঠো, এবার রোজ যদি তুমি ওই সময় ওঠো, দেখবে কোনো অ্যালার্মের দরকার হয় না, তোমার কিন্তু ওই সময়ই ঘুমটা ভেঙে যাবে। এইগুলোই হচ্ছে শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, নেক্সট, জোসেফ প্রিস্টলে, যে কিনা অক্সিজেন গ্যাস তৈরি করেছিল। উনি কিন্তু জানতেন না যে ওইটা কিন্তু অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাসের নামকরণটা কিন্তু করেছেন হচ্ছে ল্যাভয়েসিয়ে।
তিনি একটা গ্যাস আবিষ্কার করেছিলেন, এই যে লেখা আছে পারদের লাল স্বর থেকে অক্সিজেন গ্যাস তিনি সমর্থন করেন এবং গ্যাসটার নাম দিয়েছিলেন, একটা নির্দিষ্ট নাম দিয়েছিলেন। এবং পরে কিন্তু ল্যাভয়েসিয়ার এই গ্যাসটার নাম দেন অক্সিজেন। কিন্তু অক্সিজেন গ্যাস আবিষ্কার কে করেন সেটা কিন্তু প্রিস্টেই হবে। ওকে, অক্সিজেন গ্যাসটা যদি আবিষ্কার করেন কে হয় তাহলে কিন্তু প্রিস্টলেই হবে। আচ্ছা, এইটার নিয়ে না একটা ঘটনা আছে, সেটা হলো যে উনি দেখেছিলেন যে মদের ভাটিতে এক ধরনের গ্যাস তৈরি হয়, সেখানে তিনি যদি জ্বলন্ত পাটকাঠি দেন তাহলে দেখা যাচ্ছে যে সেটা নিভে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর উনি কি করলেন, উনি বাড়িতেই চকের গুঁড়োর সাথে সালফিউরিক অ্যাসিড মেশালেন, মিশিয়ে একটা গ্যাস তৈরি করেন এবং সেই গ্যাসটাকে জলের মধ্যে দিয়ে দিলেন। ফলে কি জলটা স্পার্কলিং হয়ে গেল, যেটাকে বলে স্পার্কলিং এয়ার। এই স্পার্কলিং এয়ারটাই কিন্তু হচ্ছে অক্সিজেন। এডওয়ার্ড জেনার, যিনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন, এবার দাঁড়া, এই একটা রাইট দিই। গুটি বসন্তের টিকা মানে স্মল পক্স, এই ব্যাপারটাকে আমি বলি। আগেকার দিনে প্রচুর মানুষের স্মল পক্স বা গুটি বসন্ত হতো এবং ঠিক মতো টিকা আবিষ্কার না হওয়ার জন্য অনেক মানুষ মারা যেত। উনি কি করলেন, উনি গো বসন্ত থেকে টিকা আবিষ্কার করলেন। কি করলেন না, একটা বাচ্চা ছেলেকে গায়ে আগে গো বসন্তের ভাইরাস প্রবেশ করালেন এবং সাথে সাথে তার দেহে আবার এই গুটি বসন্তরও ভাইরাস দিলেন। দেখলেন তার কিন্তু সেই ছেলেটার আর নেক্সট গুটি বসন্ত বা স্মল পক্স হলো না। এইবার একটা স্বাভাবিক মানুষ যার দেহে কাউপক্সের ভ্যাকসিনটা নেই বা কাউপক্স ভাইরাসটা নেই, তার দেহে শুধুমাত্রই স্মল পক্সটা দিলে দেখলে ও কিন্তু স্মল পক্সে আক্রান্ত হয়ে গেল। এইভাবেই উনি কাউপক্সের মাধ্যমে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। নেক্সট, গ্রেগর জোহান মেন্ডেল, যিনি কিনা মেন্ডেলের শঙ্করায়ন যেটাকে বলা হয়ে থাকে বা বলাতে ফাদার অফ জেনেটিক্স, জিন তত্ত্বের জনক। এই যে জিনটা কি, জিন হচ্ছে বংশগতির একক, মানে তোমার বাবা মা থেকে তোমার দেহে যে বৈশিষ্ট্যগুলো যার মাধ্যমে আসছে, জিনের মাধ্যমে আসছে, যে জিনিসের মাধ্যমে আসে সেটাই হচ্ছে জিন। এবং এই জিন তত্ত্বটাই উনি আবিষ্কার করেছিলেন। তার দুটো দেখো সূত্র আছে, একটা পৃথক ভ্রমণের সূত্র এবং স্বাধীন বন্টনের সূত্র। এইখান থেকে এসেছে এক সংকর জনন এবং দ্বিসংকর জনন। এক সংকর জনন এবং দ্বিসংকর মানে মনোহাইব্রিড কোষ এবং ডাইহাইব্রিড কোষ। এবার এক সংকর জনন দ্বিসংকর জনন, সেখানে দেখবে জিনোটাইপ ফিনোটাইপ এই ব্যাপারগুলো থাকছে। ঠিক আছে, জিনোটাইপ হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, সোজা ভাষায় এটাই বোঝায়। এবার তার একটা নির্দিষ্ট অনুপাত আছে। এইগুলো নিয়ে আরো ডিটেলসে একটা ক্লাস থাকবে পেট ব্যাচদের জন্য। আপাতত তোমরা এটা মনে রাখো যে জেনেটিক্স বা জিন তত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। ল্যামার্ক হচ্ছে কি না, ল্যামার্কবাদ বা বায়োলজি শব্দের প্রবক্তা। যেটা দেয় সব থেকে বেশি যেটা দেয় সেটা হচ্ছে এই ফিলোজফি জিওলজিক, এই গ্রন্থে উনি অভিব্যক্তির মতবাদগুলি লিপিবদ্ধ করেন। অভিব্যক্তি বা অভিযোজন এই জিনিসগুলো কি, অভিব্যক্তি বা অভিযোজন কি? অভিব্যক্তি হচ্ছে এমন একটা মন্থর বা গতিশীল প্রক্রিয়া যেখান থেকে সরল জীব থেকে জটিল জীব তৈরি হয়েছে, এই ব্যাপারটাই হচ্ছে অভিব্যক্তি। এবং এই অভিব্যক্তি করতে গিয়ে আমাদের দেহের বা জিনগত অনেক পরিবর্তন হয় পরিবেশটাকে মানিয়ে নেওয়ার জন্য, কারণ পরিবেশ সবসময় একরকম থাকে না, পরিবেশ প্রতিকূল হয়। সেই প্রতিকূলতাকে মানিয়ে নেওয়ে টিকে থাকা ব্যাপারটাই হচ্ছে অভিযোজন। তো অভিযোজন করতে করতে আস্তে আস্তে অভিব্যক্তির দিকে এগোয়। এবার তার লেখা কয়েকটি বই আছে, তার লেখা বইটা হচ্ছে ফিলোসফি জীব। তার লেখা এই বইতে বেশ কিছু মতবাদ আছে, যার মধ্যে একটা হচ্ছে জীবদেহের অঙ্গের ব্যবহার ও অব্যবহার। এই ব্যাপারটা একটু বলি। উনি বলছেন যে বংশ পরম্পরায় যদি কোনো অঙ্গের ব্যবহার না হয় পরে সেটা নাকি লুপ্ত হয়। যেমন ধরো গিরগিটি, টিকটিকি, এগুলো সাপের পূর্বপুরুষ, তাদের কি পা ছিল, কিন্তু সাপ দেখেছে যে যেহেতু ওর বুকে হেঁটে দিয়ে যায় আস্তে আস্তে সেই পায়ের আর ব্যবহার বন্ধ হয়ে গেল, ফলে সেটা লুপ্ত হয়ে গেল।
এটাকেই বলা হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র। আর একটা উনি বলছেন যে জীবের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসার, অর্থাৎ যে বৈশিষ্ট্যটা কোনো জীব অর্জন করে সেটা জিনের মাধ্যমে পিতৃমাতৃ থেকে আস্তে আস্তে অপত্যজন মানে তার সন্তানেদের মধ্যে বৈশিষ্ট্যটার স্মরণ ঘটতে থাকে, এটাকেই বলছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এই যে ল্যামার্কবাদ, ওনার আরো 4টে মতবাদ আছে, মানে টোটাল 4টে, যে দুটো বললাম আরো 2টো মতবাদ আছে। মূলত গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে এই দুটি। ডারউইনের হচ্ছে ডারউইনবাদ, বা তার বইটার নামই কিন্তু হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা প্রাকৃতিক, যেটাকে ন্যাচারাল সিলেকশন বলা হয়ে থাকে। এবং ওনার বইটা হচ্ছে এই যে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এইটাই হচ্ছে ওনার বইটা। এবং ওনার বইয়ের যে মূল মতবাদগুলি হলো প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম এবং যোগ্যতমের উদ্বর্তন। প্রাকৃতিক নির্বাচন কি? প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত প্রজাতি আছে তারা প্রাকৃতিক দিক থেকে বেশ কিছু সুবিধা যারা লাভ করছে, যেমন মানুষ তুলনামূলকভাবে অন্যান্য জীবের থেকে বেশি কিন্তু সুবিধা লাভ করে, ঠিক আছে, যার জন্য সে প্রতিকূলতাটাকে জয় করে বেশি টিকে থাকতে পারছে। এটা হলো প্রাকৃতিক নির্বাচন। অস্তিত্বের জন্য সংগ্রাম, কোনো একটা জায়গায় সীমিত খাদ্য এবং আশ্রয় আছে, এবার বিভিন্ন প্রজাতি আছে, সেই বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম হয় অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য, সেটাই হলো অস্তিত্বের জন্য সংগ্রাম। এবং যোগ্যতমের উৎপাদন, এই সংগ্রাম করতে গিয়ে যে যোগ্য, যে অভিযোজনের মধ্যে সব থেকে এগিয়ে থাকবে তারই উদ্বর্তন হবে, এটাই হলো যোগ্যতমের উদ্বর্তন। সরি, আচ্ছা, নেক্সট হিউগো দ্য ব্রিস, যিনি হচ্ছেন মিউটেশন বা পরিব্যক্তিবাদের প্রবক্তা। এই মিউটেশন নিয়ে একটা কথা বলি। ডারউইন বা ল্যামার্কের যে মূল ত্রুটি সেটা হচ্ছে এই মিউটেশন ব্যাপারটা ওরা ব্যাখ্যা করতে পারেননি, যেটা উনি ব্যাখ্যা করেছেন। তা মিউটেশন ব্যাপারটা কি না, প্রোটোপ্লাজম বা জিনে আকস্মিক যদি পরিবর্তন হয় তাহলে কি একটা নতুন জীবের উৎপত্তি ঘটছে। এই আকস্মিক যে পরিবর্তন হয়ে নতুন জীব তৈরি হচ্ছে, এই ব্যাপারটাই হচ্ছে মিউটেশন, এবং যেটার আবিষ্কার হচ্ছেন এই হুগো দ্য ব্রিস। চলো নেক্সট, ওয়াইসম্যান, যিনি কিনা জার্ম প্লাজম এই তথ্যটি আবিষ্কার করেছে। জার্ম প্লাজম কি বলছে, দেহকোষের কোনো পরিবর্তন বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে না, কেবলমাত্র এই যে প্রোটোপ্লাজমের পরিবর্তন ঘটলে তবেই সেটা বংশগতিতে পরিবাহিত হয়। এটাকে প্রোটোপ্লাজমের পরিবর্তন, ভালো করে বোঝো, আমি কিন্তু এর আগেই বলেছি যে প্রোটোপ্লাজমের আকস্মিক পরিবর্তনটাই হচ্ছে মিউটেশন। তাহলে এই পরিবর্তনটা হলেই কিন্তু তা বংশগতিতে পরিবাহিত হবে, দেহকোষের পরিবর্তনের ব্যাপারটা নয়। সেই ব্যাপারটাকেই বলা হচ্ছে জার্ম প্লাজম। আচার্য জগদীশ চন্দ্র বোস, তিনি প্রথম আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে, এবং আর্ক ইন্ডিকেটর এই যন্ত্রটার মাধ্যমে উনি আবিষ্কার করেছিলেন, এবং তিনি যেটা স্থাপন করেছে সেটা হচ্ছে বসু বিজ্ঞান মন্দির। ভেসেলিয়াস, অ্যানাটমির জনক, এই যে আমাদের প্রাণীদের যে মানুষের অ্যানাটমি, শারীরিক স্থান, অস্থি, পেশি, কতগুলো অস্থিকলা আছে, এই নিয়ে কিন্তু আমি তোমাদের একটা ভালো কথা, এটা দিয়ে মনে পড়লো যে এই নিয়েও আমি তোমাদের একটা ভিডিও করেছি, দেখবে করোটিক স্নায়ু বা সুষুম্নীয় স্নায়ু বা বিভিন্ন রকম কঙ্কালতন্ত্র, এই সমগ্রটার ওপরে আবার কিছু কোয়েশ্চেন আসে, ঠিক আছে, সেটা নিয়েও আমি ব্যাখ্যা করেছি। যাই হোক, এই অস্থি ও পেশি এইগুলো নিয়ে ভেসেলিয়াস অ্যানাটমির উপর আলোকপাত করেছিলেন, এবং তার একটা নির্দিষ্ট গ্রন্থ আমি এখানে দিয়ে দিয়েছি, সেটার উপর আলোকপাত করেছিলেন। উইলিয়াম হার্ভে, রক্ত সঞ্চালন পদ্ধতি। যে রক্ত সঞ্চালন পদ্ধতি প্রথম আবিষ্কার, রক্ত প্রবাহ একমুখী মানে কি, এটা আমি তোমাদের পেট ব্যাচে ক্লাসে কিন্তু করিয়েছি, যে রক্ত এক প্রবাহ মানে দেখবে রক্ত অলিন্দ নিলয়, ওখানে একটা কপাটিকা থাকে, ফুসফুস ধমনী, তার ওখানেও একটা কপাটিকা, মানে কপাটিকা থেলে রক্ত যখন অলিন্দ থেকে নিলয় বা এরম যে যাচ্ছে আর কিন্তু সে ব্যাক করবে না, যার জন্যই এই কপাটিকাগুলোকে আছে, এবং এই ব্যাপারটাই হচ্ছে একমুখী।
রক্ত যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে কিন্তু আর ফেরত আসে না, এই ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, রক্ত নিয়ে আমি আরো বলেছি যে রক্তের শ্রেণীবিন্যাসগুলো, মানে এ বি তারপর ও, এবং সেগুলোর প্লাস মাইনাস, মানে আরএইচ ফ্যাক্টর, যদি আরএইচ ফ্যাক্টর থাকে তাহলে সেগুলোই প্লাস হয়ে যাবে। এটা মাথায় রাখবে যে যাদের A+B+, AB+, O+, মানে আরএইচ ফ্যাক্টর আছে, এবং যাদের নেই তারাই হয়ে যাচ্ছে A নেগেটিভ, B নেগেটিভ, AB নেগেটিভ, O নেগেটিভ। এই একটা কোয়েশ্চেন আসে, এখান থেকে এখনই বলে দিচ্ছি। আর প্রশ্ন আছে সার্বিক দাতা সার্বিক গ্রহীতা কারা, কেন, কাদের অ্যান্টিজেন থাকে কাদের অ্যান্টিবডি থাকেই না, এইখান থেকে এরকম প্রশ্ন আসে। নেক্সট, লিউয়েনহক। একদম প্রথম শুরুতে যখন আমি বলেছিলাম, একদম প্রথম রবার্ট হুক যখন বলেছিলাম যে উনি প্রথম কোষ আবিষ্কার করেছেন, কিন্তু এই লিউয়েনহক জীবন্ত কোষ আবিষ্কার করেছিলেন এবং সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। এখানে আমি লিখে দিই, উনি কিন্তু প্রথম যে জীবন্ত কোষ আবিষ্কার করেন। ঠিক আছে। লুইস পাস্তুর বায়োজেনেসিস তত্ত্ব বা পাস্তুরাইজেশন কি জানো? পাস্তুরাইজেশন, উনি দেখেছিলেন যে মদ কিছুদিন বাদে টক হয়ে যাচ্ছে, বা দুধ তারপরে টক হয়ে যাচ্ছে, কিন্তু উনি বলেন যে এটা যদি একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফোটানো হয় তাহলে কিন্তু সেটা টক হবে না, কারণ টক হবার কারণ হচ্ছে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়। এই জন্য উনি বলেছিলেন দুধকে যদি 120 ডিগ্রি ফারেনহাইটে ফোটানো যায় তাহলে কিন্তু সেটা আর কেটে যাবে না, টক হয়ে যাবে না, ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যাবে বা ব্যাকটেরিয়া তৈরি হবে না। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে পাস্তুরাইজেশন। এখন যেগুলো আমরা দুধের প্যাকেটগুলো কিনতে পাই ওগুলো কি পাস্তুরাইজ দুধ, চট করে কিন্তু কেটে যায় না, পরে আমরা ওটা জাল দিয়ে রেখে দিই ঠিকই, কিন্তু দুধটা তো প্যাকেটের মধ্যে অন্তত অনেক দিন থাকে, সেই দুধটা যাতে কেটে না, ওই ব্যাপারটাই হচ্ছে তোমার পাস্তুরাইজেশন। আর একটা হচ্ছে গুটি পোকার মড়ক। তখনকার সময় প্রচুর গুটি পোকা হতো এবং এই মড়কে না পুরো নষ্ট হয়ে যেত। এই গুটি পোকার থেকেও যে ব্যাকটেরিয়া হয় সেটাও উনি ঠিক করেছিলেন, মানে ব্যাকটেরিয়াটাকে নষ্ট করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। অ্যানথ্রাক্স, গবাদি পশুদের এই অ্যানথ্রাক্স রোগটা হয়। গবাদি পশু বলতে গরু, ফালুফানা কি, সেই গবাদি পশুটা মারা যায়, সেখানেরও উনি টিকা আবিষ্কার করেছিলেন, যার ফলে এই অ্যানথ্রাক্সের টিকা আবিষ্কার করার জন্য প্রচুর গবাদি পশু কিন্তু এই প্রাণহাতি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল এবং শেষ পর্যন্ত জলাতঙ্ক রোগের টিকা পেয়েছে। জলাতঙ্ক রোগ জানো তো, জলাতঙ্ক আক্রান্ত যদি কোনো কুকুর বা বেড়াল বা পাগল কুকুর যেটাকে বলা, যদি তোমাকে কামড়ায় বা দংশন করে তোমার কিন্তু জলাতঙ্ক রোগ হবে। এবার এই নয় যে কুকুর বেড়াল কামড়ালেই জলাতঙ্ক রোগ হবে, তা নয়, কিন্তু যদি সেই কুকুর বেড়ালটা জলাতঙ্কে আক্রান্ত হয় তবেই তোমার হবে। এবার তুমি যখন সে তোমাকে কামড়াচ্ছে তুমি নিশ্চয়ই জানতে পারছো না যে সে জলাতঙ্কে আক্রান্ত কি না আক্রান্ত নয়, সেক্ষেত্রে কি ভ্যাকসিন নিয়ে নেওয়াই ভালো, যেটাকে র্যাবিস বলা হয়ে থাকে, নিয়ে নেওয়া হলে এই জলাতঙ্ক রোগের টিকাও কিন্তু উনি আবিষ্কার করেন। তা চলো আজকের ক্লাসটা তো এই কজনে। আচ্ছা দাঁড়ো, ক্লাসটা এখনো শেষ হয়নি, একটু বলে দিই যে এই যে এতজন আমি বিজ্ঞানীর উদাহরণ দিলাম বা তাদের আবিষ্কার দিলাম, প্রত্যেকটা থেকে এই কোয়েশ্চেনগুলো পড়ে যাবে যে ম্যাম কোনগুলো লিখিয়েছেন, যে বিজ্ঞানীদের নাম এবং তারা কি কি আবিষ্কার করলেন, এবং তার মাঝেও কিন্তু ওইটুকু জায়গা থেকেও আরো অনেক কিছু কোয়েশ্চেন এসে গেল, যেমন সার্বিক দাতা গ্রহীতা, ওই পয়েন্টটা ওখান থেকে চলে প্রথম কোষ, জীবন্ত কোষ, মৃত কোষ, এবং এছাড়াও এইটুকু ভিডিওর মধ্যে এর বেশি আমার করানো সম্ভব হলো, এছাড়াও জীবন বিজ্ঞানের উপর আরও কিন্তু প্রচুর আবিষ্কার বা আবিষ্কর্তা নাম কিন্তু থাকবে এবং পদার্থ বিজ্ঞানের ওপরও থাকবে। ঠিক আছে, সেগুলো তোমরা ডিটেলস নোটসের মধ্যে পেয়ে যাবে। এবার কিভাবে তোমরা নোটস পাবে বা কিভাবে তোমরা আমাদের এই পেড ব্যাচে যে ক্লাস হচ্ছে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে, তার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রইল। পরবর্তী ক্লাসে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের করাবো। ঠিক আছে।